কারেক্ট স্যার, ভেরি ভেরি কারেক্ট। দিব্যের উপযুক্ত প্রতিদ্বন্দ্বী আমি ছাড়া দিব্যের সঙ্গে লড়ার তাকত এখানে কারও নেই। দীপ্তি জানত কিংবা এও হতে পারে আমি অয়েল রিফাইনারির ডিরেক্টরের পিএ। আমার সঙ্গে মেশার মধ্যে দীপ্তির একটা উদ্দেশ্য থাকতেও পারে। তাহলে দিব্যকে সতর্ক করে দেওয়া, সাবধান, যা জানি কর্তৃপক্ষের তুলে দিতে পারি। ইজ ইট ইলজিক্যাল? কর্নেল সাই দিয়ে বললেন, রাইট রাইট মিস্টার সিং, এবার আপনি কিছু জানতে চাইলে প্রশ্ন করুন। কিশোর সিং বললেন, না, আমার প্রশ্ন নেই। নেক্সট, রত্না চ্যাটার্জি। রত্না সাদা মুখে এলো, যন্ত্রের মতো হাত তুলে নমস্কার করলো। দেখলুম ওর পায়ের কাছে শাড়ির পাড় থরথর করে কাঁপছে। আপনি রত্না চ্যাটার্জি? বাবার নাম, ঠিকানা, পেশা এসব কিছুই ওকে জিজ্ঞেস করা হলো না। এতে অবাক হলাম। কিষাণ সিংয়ের কাছে একটা ফাইল ছিল। ফাইলটা খুলে আধ মিনিট কি দেখার পর উনি মুখ তুললেন। তারপর বললেন, দীপ্তির সঙ্গে গত 13ই সেপ্টেম্বর সকালবেলা আপনি পাতালকালীর মন্দিরে গিয়েছিলেন কি? রত্না মাথা দোলাল। কেন? রত্না একটু ইতস্ত করে আসতে বলল, যে জন্য সবাই যায়। মন্দিরে যাওয়ার কথা কে তুলেছিল, আপনি না দীপ্তি? দীপ্তি। দীপ্তি ভক্তিমতী মেয়ে ছিল এমন কথা আমরা এখনও কারো কাছে শুনিনি। ওর মামা মামি বা মামাতো ভাই বোন বরং বলেছেন দীপ্তি ওসব বিশ্বাস ছিল না। আপনি কি বলেন? হ্যাঁ, ও নাস্তিক টাইপ ছিল, বারবার ধর্ম নিয়ে ঠাট্টা করতো। তাহলে বলুন, দীপ্তি পাতালকালীর মন্দিরে নিছক বেড়াতে গিয়েছিল? আমাকে তাই বলেছিল। পরে অবশ্য, হ্যাঁ বলুন, পরে অবশ্য সন্দেহ হয়েছে ওর যেন অন্য কোনো উদ্দেশ্য আছে। সেটা কি? কারোর সঙ্গে দেখা করা। কেন এমন মনে হচ্ছে আপনার? ওর চোখ মুখের ভাব দেখে খুব খুঁজছিল, মানে ভিড়ের সব মুখের দিকে তাকাচ্ছিল। তা লক্ষ্য করে আমি ওকে বলেছিলাম, কাকে খুঁজছিস না কি রে? ও জবাব দিয়েছিল, না এমনি, চেনা কেউ আছে নাকি দেখছি। কিন্তু কারোর সঙ্গে ও কথা বলেনি শেষ পর্যন্ত। অবশ্য আমার খটকাটা থেকেই গিয়েছিল। ফেরার পথে যখন ওকে চেপে ধরলাম, ও কবুল করলো না। আগের মতোই নিছক বেড়াতে আসার কৈফিয়ত দিল। তখন বললাম, তোর কি হঠাৎ দেবদেবতায় বিশ্বাস ফিরে এসেছে? দীপ্তি হাসলো শুধু। ভাবলাম দাদার সঙ্গে কিছু একটা গণ্ডগোল হয়েছে, তাই হয়তো মনে অশান্তি চলছে বড্ড। পাতালেশ্বরীর কাছে মনে মনে তাই প্রার্থনা করে গেল। অবশ্য খটকাটা আমার থেকেই গেল। একটু ভেবেও ফাইলটা দেখে কিষাণ সিং বললেন, বাড়ি থেকে মন্দির এবং মন্দির বাড়ি সারাক্ষণ আপনি ওর সঙ্গেই ছিলেন? হ্যাঁ। যাবার সময় কিসে গেলেন? রিকশায়। ফিরলেন কিসে? রণজিৎদার গাড়িতে। হঠাৎ পেয়ে গেলাম, ও স্টেশন থেকে আসছিল। আমরা সেটা জানি। রণজিৎ চোপড়ার গাড়িটা আপনাকে আগে নামিয়ে দিয়ে পরে দীপ্তিকে পৌঁছে দিতে যায়, অথচ আগেই দীপ্তির মামার বাসাটা পড়ে, তাই না? হ্যাঁ, ব্যাপারটা আমার খারাপ লেগেছিল নিশ্চয়ই। চোপড়ার সঙ্গে ইদানিং ওর ঘনিষ্ঠতা হয়েছিল। দাদার জন্য আমার কষ্ট হতো, কিন্তু এসব তো দীপ্তিকে বলা যায় না। যাকে, এবার বলুন, গাড়িতে আপনারা কী আলোচনা করেছিলেন? সোনালির জন্মদিনের কথা। রণজিৎদা বরাবর সব অ্যারেঞ্জমেন্ট করে দেয়। ন্যাচারালি ওর সঙ্গে এই নিয়ে কথা হচ্ছিল। আপনারা কলকাতা গিয়ে কর্নেল সরকারকে নেমন্তন্ন করবেন এ কথাও নিশ্চয়ই উঠেছিল। চোপড়া কর্নেল সম্পর্কে কোনো মন্তব্য করেছিলেন? না, মানে জিজ্ঞেস করলো যে ভদ্রলোককে। আমরা ওর পরিচয় দিলে ও খুব উৎসাহ দেখিয়ে বলল, দারুণ জমবে, গোয়েন্দাদের কাজ কখনো দেখিনি। তারপর কথায় কথায় ফাংশনের ডিটেলস এসে পড়ল। তখন রণজিৎদা বলল, এক কাজ করা যায়, অ্যাজ ইউ লাইক ইট খেলার বদলে অন্য কোনো ফান হোক না, মার্ডার ফান। গোয়েন্দা ভদ্রলোককে নিয়ে মজা করা যাক। ঘরের সবাই নড়ে বসলেন। আমরা কজন সোফায় বসে আছি যারা, তারাও ঘুরে টেবিলের দিকে তাকালাম। আর চোখে দেখি চোপড়া শুকনো হাসছে। কর্নেল হেসে উঠলে ওই ভাবটা ঘুচে গেল। কর্নেল বললেন, তাহলে দীপ্তির মাথায় মার্ডার প্ল্যানের প্রস্তাবটা প্রথম ওঠেনি, বোঝা গেল। আমাদের পাশ থেকে চোপড়া বলে উঠল, দ্যাটস ন্যাচারাল। আমি আগাথা ক্রিস্টি প্রচুর পড়েছি, তার থেকেই ওইটা মাথায় এসেছিল। নিশ্চয়ই এটা কোনো ক্রাইম নয়। কিষাণ সিং হাত তুলে বললেন, আপনি কোনো কথা বলবেন না প্লিজ। রত্না ক্রমশ আড়ষ্টতা কাটিয়ে উঠছে। সে বলল, কিন্তু এটা সত্যি যে দীপ্তি নিজেই ভিকটিম হতে চেয়েছিল? ওই গাড়িতে বসে কি ভিকটিম হবার প্রস্তাব দীপ্তি দিয়েছিল? রত্না জোরে ঘাড় নাড়ল। না না, ও তখন জোর আপত্তি করেছিল, এসব বাজে খেলা, অন্য কিছু ভাবো।
দীপ্তি বলেছিল। পরে বাসায় ফিরে সোনালীকে মার্ডার ফানের কথা বলে সোনালীও আপত্তি করেছিল, কিন্তু শেষে দেখি দীপ্তিই মার্ডার ফানের ব্যাপারে জেদ ধরেছে। আপনি যে প্রথমে সোনালীকে মার্ডার ফানের কথা বলেছিলেন তা সোনালী কিন্তু আমাদের বলেনি। আমার পাশ থেকে সোনালী বলল, ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়েছে। রত্না বাইরে থেকে ফিরে ওই প্রপোজালটা দিয়েছিল। কিষান সিং ফের হাত তুলে বললেন, কথা বলবেন না প্লিজ। হঠাৎ কর্নেল একটু ঝুঁকে প্রশ্ন করলেন, রত্না, তোমার দাদা দিব্যেন্দুর কি কোনো সবুজ পাঞ্জাবি আছে? রত্নান বলল, হ্যাঁ, কেন? অমনি এক অদ্ভুত ব্যাপার ঘটল। দিব্যেন্দু আমাদের কাছ থেকে তাড়াক করে এক লাফ দিয়ে উঠে দরজার দিকে এগোলো। একজন পুলিশ অফিসার ওর কলার ধরে ফেললেন। দিব্য ছাড়িয়ে নেবার চেষ্টা করছিল, পারল না। এই সময় কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, মিস্টার সিং, আমার মনে হচ্ছে আপাতত এই পর্যায়ে এখানেই শেষ। অবশ্য আপনারা ইচ্ছা করলে এগোতে পারেন, আমি একটু বাইরে যেতে চাই। কিষান সিং একটু হেসে বললেন, ক্ষমা করবেন কর্নেল, দিস ইজ দ্য অফিসিয়াল প্রসিডিওর। আমরা এখানেই থেমে থাকতে পারি না, বাড়ির সার্ভেন্টদের প্রশ্ন করা বাকি আছে। কর্নেল জিভ কেটে বললেন, সরি, ভেরি সরি মিস্টার সিং, দ্যাটস কারেক্ট, বলে টেবিল থেকে উঠে এসে আমার দিকে তাকালেন। তারপর কিষান সিংয়ের দিকে ঘুরে বললেন, মিস্টার সিং, আমার এই হতভাগ্য বন্ধুটিকে কি বাইরে যাবার অনুমতি দেবেন? কিষান সিং হেসে বললেন, অবশ্যই। এসো জয়ন্ত, আমরা একবার বাইরে খোলা হাওয়ায় গিয়ে মাথা ঠান্ডা করি। হাঁপ ছেড়ে বাঁচলেন। বাইরের লনে একটা গাছতলায় দাঁড়িয়ে বললেন, কর্নেল, তাহলে দিব্যকে মনে হচ্ছে গ্রেপ্তার করা হলো? কর্নেল আনমনে জবাব দিলেন, তাই মনে হচ্ছে। দিব্যেন্দুর ওই সবুজ জামাটাই ভাইটাল ই কেসে। অবশ্য যদি চোপড়ার কথাটা সত্যি হয় তবেই। যাকে, এসো আমরা একবার নদীর ধারটা ঘুরে আসি। নদীর ধারে যেতে হলে এই ছোট্ট রাস্তা ধরে যেতে হবে, কিন্তু কর্নেল ওদিকে গেলেন না। সোজা অকুস্থলের পাথরটার কাছে দিয়ে ঝোপঝাড় ভেঙে চললেন। দেখলাম দীপ্তির লাশটা সরানো হয়েছে। পাথরের একধারে কিছু রক্ত লেগে আছে, ঘাসে ও মাটিতেও আছে। সেটা সত্যিকারের রক্ত হতেও পারে, আবার সোনালির পেইন্টও হতে পারে। কিন্তু একবার তাকিয়েই চোখ ফেরালাম, যেন দীপ্তিকে দেখতে ছিলাম। একটু ঝুঁকে পাথরে গাল রেখে শুয়েছে। তাজা ফুলের মতো একটা মেয়ে, স্বাস্থ্য ও সৌন্দর্য নিয়ে জন্মেছিল এই কুৎসিত পৃথিবীতে। খুব কষ্ট নিয়েই পা বাড়ালাম। জানতাম কর্নেল বিস্তর পাহাড়ে চড়েছেন, তাই এই ঢালু দুর্গম জায়গায় ওর কাছে কোনো কষ্ট না হওয়াই স্বাভাবিক। কিন্তু আমার মতো আনাড়ির পক্ষে মারাত্মক। একখানে পাথরে পা স্লিপ করে গড়িয়ে পড়লাম এবং গড়াতে গড়াতে প্রায় 15-20 ফুট নিচে একটা গর্তে গিয়ে আছাড় খেলাম। উঠে দাঁড়াবার চেষ্টা করছি শুনে উনি কর্নেল ওপরে দাঁড়িয়ে হাসছেন। রেগে বলল, আর কখনো কোথাও যাব না আপনার সঙ্গে, গেলেই খুনোখুনিতে জড়িয়ে পড়ব আর বিদঘুটে কাণ্ড ঘটবে, ব্যাট। ওপর থেকে নেমে এসে কর্নেল একটু হেসে বললেন, ডার্লিং, মাঝে মাঝে আছাড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। ছেলেবেলায় মানুষ প্রায়ই আছাড় খায়, এতেই বোঝা যায় প্রকৃতি ওইভাবেই তাকে স্বাস্থ্য, আয়ু, সাহস ও শক্তি যোগান দেন। বড় হয়ে আছাড় খাবার ব্যাপারে সতর্ক হয় মানুষ, এটা প্রকৃতির বিরুদ্ধতা। এই জন্যই তো প্রকৃতি সুযোগ পেলেই মনে করিয়ে দেন যে। কর্নেল প্রায় উদাত্ত কণ্ঠে লেকচার দিচ্ছিলেন, হঠাৎ থেমে কি যেন দেখতে থাকলেন, কুঞ্চিত ভুরু। তারপর বাইনোকুলারটি চোখে তুললেন, কিন্তু সর্বনাশ, নিখাত বাতিগ্রস্ত প্রকৃতিবিদ কোনো বিরল প্রজাপতি অথবা পাখি দেখতে পেয়েছেন, এবং তার মানে এবার নামা খাওয়া বাদ দিয়ে হয়তো গোটা দিনটা এই পাখিটার পিছনে বন বাদার নালা ডিঙিয়ে ঘোরাঘুরি করবেন, আমাকেও হন্যে করবেন।